এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলি হামলায় আরও 51 ফিলিস্তিনি নিহত। সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি তুরস্কের। যুদ্ধাপরাধের বিচারের ভয় পেয়ে বসেছে ইসরায়েলি সামরিক বাহিনীকে। রাশিয়ায় বিমান বাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় যোগ দিল আয়ারল্যান্ড। সৌদিতে আকস্মিক বন্যা, মক্কা মদিনায় রেড অ্যালার্ট জারি। গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের এত আগ্রহ কেন? ইসরায়েলি হামলায় আরও 51 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজায় গত একদিনে ইসরায়েলের চলমান আগ্রাসনে আরও 51 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত আরও 78 জন। এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেক মানুষ। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও 51 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 45,936 জনে পৌঁছেছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলায় আরও অন্তত 1,09,274 জন ব্যক্তিও আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা, ইসরায়েলি বিমান হামলায় গাজা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি ধ্বংসস্তূপের নিচে এখনো 13,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সবাই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি তুরস্কের। বাশার আল আসাদকে উৎখাতের পর রক্তপাতহীন ক্ষমতা হস্তান্তরের জন্য আঙ্কারার শর্ত মেনে না নিলে সিরিয়ার কুর্দিশ পপুলার প্রোটেকশন ইউনিটস গ্রুপের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিল তুরস্ক। স্থানীয় সময় মঙ্গলবার রাতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একটি টেলিভিশনকে বলেন, ওয়াইপিজি আঙ্কারার দাবি পূরণে ব্যর্থ হলে আমরা প্রয়োজনীয় সবকিছু করব। তুরস্ক প্রতিবেশী সিরিয়ার স্থিতিশীলতার সঙ্গে সঙ্গে নিজেকে ওই অঞ্চলের একটি মূল খেলোয়াড় হিসেবে তৈরি করতে চাইছে। ফিদান বলেন, একটি সামরিক অভিযান হতে পারে, যদিও তিনি যোগ করেন, নতুন সিরীয় নেতৃত্ব ওয়াইপিজির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে। বিশ্লেষকরা মনে করেন, বিদ্রোহী বাহিনী বাশারকে উৎখাত করার ফলে সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে তুরস্কের সরাসরি হস্তক্ষেপের সম্ভাবনা আরও বেড়ে গেছে। পিকেকে কয়েক দশক ধরে তুর্কি সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে এটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে আসছে। এই সংঘর্ষে 40,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধাপরাধের বিচারের ভয় পেয়ে বসেছে ইসরায়েলি সামরিক বাহিনীকে। ফিলিস্তিনের গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত উদ্বেগ থেকে গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ব্রাজিলের অবকাশ যাপনে গিয়েছিলেন ইসরায়েলের আপৎকালীন এক মজুদ সেনা। গাজায় দায়িত্ব পালনকালে তিনি যুদ্ধাপরাধ করেছেন বলে অভিযোগ করে ফিলিস্তিনপন্থী একটি গোষ্ঠী। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্রাজিলের ফেডারেল পুলিশকে তদন্ত শুরুর নির্দেশ দেন দেশটির একটি আদালত। এমন প্রেক্ষাপটে এই ইসরায়েলি মজুদ সেনা তড়িঘড়ি করে ব্রাজিল ছাড়েন। মূলত এই ঘটনার পর যুদ্ধক্ষেত্রে দায়িত্বরত ইসরায়েলি সেনাদের নিয়ে গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপ করল ইসরায়েলি সামরিক বাহিনী। গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে যে উদ্বেগটি কাজ করেছে তা হল, গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলি মজুদ সেনারা পরবর্তী সময়ে বিদেশে ভ্রমণে গেলে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে আইনগত ব্যবস্থার ঝুঁকিতে পড়তে পারেন। গণমাধ্যমের উপর নতুন বিধিনিষেধের বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সাংবাদিকদের বলেন, নতুন নিয়মের আওতায় কর্নেল ও তার নিচের পদমর্যাদার কোনো ইসরায়েলি সেনা সদস্যের সাক্ষাৎকার গ্রহণকারী গণমাধ্যম তাদের পুরো নাম বা মুখমণ্ডল প্রদর্শন করতে পারবে না। রাশিয়ায় বিমান বাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা। আবার রাশিয়ার ভেতরে ঢুকে হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই একে অপরের বিদ্যুৎ ও সামরিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত জায়গার উপর হামলা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দিনের বেলায় রাশিয়ার মিসাইলের আঘাতে ইউক্রেনের ঝাপরিঝিয়াতে 13 জন নিহত হয়েছে। অন্যদিকে রাশিয়ার তেলের ডিপোতে কিয়েভের হামলা নিয়ে ইউক্রেনের সেনার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, তারা এঙ্গেলসে রাশিয়ার তেলের ডিপোয়
আঘাত হানতে পেরেছে। তেলের ডিপোটি ধ্বংস হয়েছে। এর ফলে রাশিয়ার বিমান বাহিনী বিপাকে পড়বে। তারা আর ওই জায়গা থেকে আগের মতো ইউক্রেনের শহরে ও আবাসিক এলাকায় হামলা করতে পারবে না। ইউক্রেনের প্রেসিডেন্টের পরামর্শদাতা ওলেকজান্ডার কামিশিন বলেছেন, ইউক্রেনের তৈরি দূরপাল্লার অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ইউক্রেন দাবি করেছে তারা রাশিয়ার 63টি ড্রোন ধ্বংস করেছে। খেরসনে ড্রোন হামলায় 2 জন মারা গেছেন এবং 5 জন আহত হয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় যোগ দিল আয়ারল্যান্ড। গাজায় গণহত্যা চালানো ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় যোগ দিয়েছে আয়ারল্যান্ড। মঙ্গলবার আন্তর্জাতিক বিচার আদালতের এক বিবৃতিতে একথা বলা হয়েছে। গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ড বেশ কয়েক মাস ধরে এই মামলায় যুক্ত হওয়ার পরিকল্পনার কথা জানিয়ে আসছিল। গত 6 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দেশটি যুক্ত হয় মামলায়। আদালত মঙ্গলবার বিবৃতিতে জানায়, আয়ারল্যান্ড আদালতের বিধির 63 অনুচ্ছেদ অনুসারে গাজা উপত্যকায় গণহত্যার অপরাধের প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের আবেদন সংক্রান্ত মামলায় যুক্ত হওয়ার ঘোষণা আদালতের রেজিস্ট্রিতে দাখিল করেছে। আয়ারল্যান্ডের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে 2023 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকায় ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করে। সৌদিতে আকস্মিক বন্যা, মক্কা মদিনায় রেড অ্যালার্ট জারি। সৌদি আরবে নজিরবিহীন ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা মদিনা সহ বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এই প্রতিবেদন জানিয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার সৌদির আবহাওয়া অধিদপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেট্রোলজি মক্কা মদিনা সহ পশ্চিম ও পূর্বাঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে। এছাড়া রিয়াদ সহ সৌদির মধ্যাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় 2 প্রদেশ আসির ও জাজানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এসব অঞ্চলের বাসিন্দাদের বন্যার ঝুঁকি এড়াতে সরকারের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদির সিভিল ডিফেন্স সার্ভিস ও রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় আটকে পড়াদের উদ্ধারের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ স্থানে, বিশেষ করে সতর্কতা জারি থাকা এলাকায় না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের এত আগ্রহ কেন? দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার আগে গ্রিনল্যান্ড দ্বীপ কিনে নেয়ার ইচ্ছা প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প হইচই ফেলে দিয়েছেন। হবু এই মার্কিন প্রেসিডেন্ট আগের মেয়াদেও দ্বীপটি কবজাগত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ট্রাম্প পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের গ্রিনল্যান্ড সফর ঘিরে কৌতূহল ও সন্দেহ আরো তীব্র হয়েছে। অনেকেই মনে করছেন ট্রাম্প এবার দ্বীপটিকে করায়ত্ত করতে তার সর্বশক্তি কাজে লাগাবেন। যদিও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ সাফ জানিয়েছে দ্বীপটি কোনোভাবেই বিক্রয়যোগ্য নয়। ট্রাম্প জুনিয়র অবশ্যই এই সফরকে আনন্দ ভ্রমণ হিসেবেই প্রচার করছেন। এখন প্রশ্ন উঠছে, ট্রাম্পের চোখে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? সেই প্রশ্নের জবাবও অনেকটা সহজ। ভূরাজনৈতিক অবস্থান আমেরিকার জন্য গ্রিনল্যান্ডকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। গবেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ডের মালিকানাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়, বিশেষ করে রাশিয়া থেকে হামলা ঠেকানোর ক্ষেত্রে। ট্রাম্পের এর আগে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন 1867 সালে যখন আলাস্কা কেনেন, তখন গ্রিনল্যান্ড কেনার বিষয়েও বিবেচনা করেছিলেন। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে প্রেসিডেন্ট ট্রুম্যানের প্রশাসন দ্বীপটি কিনতে ডেনমার্কে $10 কোটি দেওয়ার প্রস্তাবও করেছিলেন।